বিয়েবাড়িতে পুলিশের পদধূলি। অভিযোগ, এখানে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। কনের বয়স ১৭ বছর ৭ মাস। ১৮ পূর্ণ না হওয়া অবধি এটি বাল্যবিবাহ। আরেকটি অভিযোগ, এখানে হিন্দু মুসলিম বিবাহ হচ্ছে। একটি মুসলিম মেয়েকে জোর করে বিবাহ দেওয়া হচ্ছে। মেয়েটির আসল গার্ডিয়ান বাবা ভাই থাকতেও তাদের না জানিয়ে মামা মামি ২০ লাখ টাকা পেয়ে মেয়েটিকে জোর করে বিয়ে দিচ্ছে। অভিযোগকারী মেয়ের বাবা আর ভাই, আসামি সাজু, জাহ্নবী, আশু। আশুর বিরুদ্ধে মামলা থাকলেও কখনো ছোটখাটো প্রমাণও পাওয়া যায়নি। এবার প্রমাণ পাওয়া গেছে, সে বাল্য বিবাহের মতো একটা জঘন্য কাজে লিপ্ত হয়েছে। অফিসারের মুখে বাঁকা হাসি ফুটে। চারিদিকে হৈ হৈ রই রই পড়ে যায়। মোল্লারা এ বাড়িতে পা রাখে। এবার বুঝি বিয়েটা আটকানো সম্ভব হলো। আজ আশু পুলিশের সাথে আলাদা কথা বলতে চায়, কিন্তু এবার সাফ সাফ জানিয়ে দেওয়া হয় যে হাতে নাতে ধরেছে। সাংবাদিকও সাথে আছে। মালকড়ি দিলেও কাজ হবে না, এটা মিডিয়ার ব্যাপার। ব্যবস্থা বেগতিক দেখে জাহ্নবী বকুলকে নিয়ে পালাতে চায়। সুযোগ বুঝে সাইড কেটে ঘরে আসে বকুলকে নিয়ে। টাকার ব্যাগটা খুঁজতে থাকে, কিন্তু যেখানে রেখেছিল সেখানে আর খুঁজে পায় না। সারা ঘর খুঁজতে থাকে। বকুলও খোঁজার ভান ধরে, কিন্তু পায় না। বকুল বলে, টাকাটা কোথায় গেল মা? কোথায় রেখেছো? আরে এখানেই তো রেখেছি। পুরবী রেখে দেয়নি তো আবার? বকুলকে নিয়ে পুরবীর রুমে আসে। পুরবী, পুরবী ডেকেও পুরবীর সাড়া পায় না। বাইরে উকি দিয়ে দেখে পুরবী ভিড়ের মাঝে নেই। হায় হায় রে, টাকা পয়সা নিয়ে পুরবী পালিয়ে গেল রে, চিৎকার করে বলে বসে বিলাপ শুরু করে দেয়। হায় রে, আমার বান্ডিল বান্ডিল টাকা রে, গয়নাগাটি টাকা পয়সা সব নিয়ে পালিয়ে গেল রে। পুলিশ স্টাফ পুরবীর রুমে চলে আসে। পুরো রুম সার্চ করে। জাহ্নবী বিলাপ করতেই থাকে। বকুল মনে মনে আফসোস করে, তোমার আর পালানো হলো না মা, আফসোস। আশু জাহ্নবী সাজুকে পুলিশ থানায় নিয়ে যায়। পুলিশের নিকট উল্টো আশু নালিশ করে, তার ১৫ লাখ টাকা আর ২২ ভরি সোনার গহনা নিয়ে পুরবী পালিয়েছে। পুরবীর বাবা পলাশ খা এমনিতেই মেয়েকে না পেয়ে হতাশ। ছোট মেয়েটা তার কোথায় না কোথায় গেল কে জানে। ২৪ ঘন্টা হবার আগে পুলিশ ডায়েরি লিখছে না, বলছে বাড়ি গিয়ে দেখুন মেয়ে বাড়ি গিয়েছে। মেয়ে যে বাড়ি যাবে না সেটা সে কেন সবাই জানে। এমন সময় কি কেউ ধরা ছোঁয়ার ভেতর থাকতে চায়? তার মেয়েটা তো এমনিতেই ভয়ে আছে। তার মধ্যে আশুগুন্ডার উটকো কথাবার্তা। একটু আগে তার মেয়ে নাকি এই গুন্ডার বউ, সিঁদুর পরিয়েছে। ওইসব হিন্দু জাতে, মুসলমানের আবার কিসের সিঁদুর পরা নেই? এখন আবার বলছে ২২ ভরি সোনা আর ১৫ লাখ টাকা নিয়ে পালিয়েছে। মেনে নেওয়া যায় কি এসব? ভীষণ চটে যায় সে। পলাশ খাঁর মেয়ের নাকি টাকা পয়সার অভাব পড়েছে, তাই চুরি করে পালাবে। চাপা ধরে ব্যাপারটা থেকে বেরিয়ে আসে। আপাতত সে মেয়েকে খুঁজে পেতে চায়, ডায়েরি লেখাতে চায়, পুলিশের হেল্প চায়। সাজু জাহ্নবী ইঁদুর ছানার মতো হয়ে শুধু দেখে যাচ্ছে। বকুলের ভাবনা অন্য। পুরবী কত দূর? বাসে উঠছে তো সে। আরেকটু আগে কেন এলো না ফুপা? সবাই যদি জেনে যায় পুরবীকে সেই বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে, তখন? আশুর জেল থেকে বের হওয়া তো 1-2 ব্যাপার। তারপর পুরবীর খোঁজ করলে, না, পুরবীর কথা সে বলবে না কাউকে, কিছুতেই বলবে না। গাছপালা ঘরবাড়িগুলো পেছন দিকে ছুটছে। বড় রাস্তার উপরে ছুটে চলছে বাস, ট্রাক, টোটো, সিএনজি, মোটর বাইক। দিক থেকে দুরন্ত পাড়ি দিয়েছে তারা পুরবীর মতো। অশ্রুসিক্ত চোখে জানালার বাইরে তাকিয়ে আছে পুরবী। বাতাসে মুখের উপর ছোট চুলগুলো এলোমেলোভাবে পড়ছে। হাত দিয়ে সরানোর প্রয়োজন বোধটুকু করছে না সে। তার চিন্তাভাবনা সব তার নিয়তিকে ঘিরে। জীবন তাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে। প্রথমে মা হারালো, তারপর বাপ ভাইয়ের দ্বারা প্রতারিত হলো, তারপর ঘর হারালো, মামা বাড়ির আশ্রয় নিল, মামা মামির দ্বারা প্রতারিত হয়ে এখন আশ্রয়টুকুও ছাড়লো। এক অজানা পথে ছুটছে সে, যেখানে নেই কোনো আপনজন, নেই কোনো ভরসার হাত, নেই কোনো আশ্রয়। সব হারিয়ে আসছে সর্বশান্ত। ভাগ্যের এই পরিহাস দেখে সে এবার ক্লান্ত, খুবই ক্লান্ত। ভাবতে ভাবতে চোখ বুজে পুরবী। বাস ছেড়েছে ঘন্টাখানেক হলো। বাসটির গন্তব্য চট্টগ্রাম। টিকিট কাটতে গিয়ে দেখে চট্টগ্রামের বাসটি ছাড়বে। শ্যামলী সে বাসেই তুলে দেয় পুরবীকে। লাস্টের একটা সিট পেয়েছে সে। সিটে মাথা রেখে ঘুমোচ্ছে সে। ঘুম ভাঙল কয়েক ঘন্টা পর। বাস সুপারভাইজার এসে ডাকে। মিটিমিটি চোখ খুলে তাকায় পুরবী। তার চারদিকে অনেকে হাঁ করে উৎসুক চোখে তাকিয়ে আছে, যেন পুরবী কোনো সার্কাসের জন্তু। এবার তাকে নিয়ে খেলা দেখানো হবে। সুপারভাইজার বলে, এই যে দিদিমণি, ০.৫ ঘন্টা ব্রেক দিছে, বাইরে গিয়ে হোটেলে খাইয়ে ফ্রেশ হয়ে নেন,
এইভাবে মরার মতো ঘুমাইলে চলে? যান, ওঠেন। পূরবী বাইরের দিকে তাকায়। সন্ধ্যা নেমেছে। কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বোতলে মুখ দিয়ে পানি খাচ্ছে। কেউ কেউ হাতে বনরুটিও খাচ্ছে। কলাও আছে হাতে। এখানে নামাজের জন্য ব্যবস্থা করা থাকলে সে মাগরিবের নামাজটা পড়ে নিতে পারত। একজন বলে ওঠে, এই যে মেয়ে, নাম কি তোমার? পালিয়ে বিয়ে করছো বুঝি? বর কোথায় তোমার? আরেকজন বলে, বাপ মা বোধহয় কারো সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই না? তাই কৃষ্ণ পাগল হয়ে তোমাকে নিয়ে ভেগেছে। এমন রূপ যার পাগল তো হবেই। পূরবী কি বলবে বুঝে উঠতে পারে না। চুপ করে লাগেজ হাতে নিয়ে নেমে পড়ে সে। হোটেলে ঢুকে একটা টেবিলে বসে। ওয়েটারকে একটা লেমন জুস দিতে বলে, সাথে 2টা কোক। দুদিনের না খাওয়া আর কান্নাকাটিতে অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে সে। সকালে কয়েক টুকরো ফল পেটে পড়েছিল, সেটা তখনই শেষ। এখন কিছু খেলেই বাসে বমি করে ফেলে দিবে। সাথে কেউ নেই যে একটু ধরবে। সে যদি অসুস্থ হয়ে যায় তখন কি হবে? এমনিতেও শরীরটা টেনে টেনে চলছে। বাসে ঘুমিয়ে একটু ভালো লাগছে। আশেপাশে তাকিয়ে দেখে সবাই তার দিকেই তাকিয়ে আছে। নানান রকম মন্তব্য করছে, করবেই তো। সামনের টেবিলে বসা একজন মহিলা তার দিকে তাকিয়ে হাসছে। বয়স হবে হয়তো 35-40। দেখতে দেখতে মহিলাটি উঠে এসে পূরবীর টেবিলে বসে। ওইটা লেমন জুস আর কোক দিয়ে যায়। মহিলাটি মুচকি হেসে বলে, বাহ, চমৎকার বধূ। কি নাম গো তোমার? পূরবী। বাহ, অনেক সুন্দর নাম। একা কেন? কেউ সাথে নেই? পূরবী মাথা নাড়িয়ে না করে। মহিলা জুসের দিকে ইশারা করে বলে, খাও, বাস ছেড়ে দিবে আবার। আমি তোমার পাশের সিটেই ছিলাম। পূরবী গ্লাসে চুমুক দেয়। মহিলাটি জানায় সেও চট্টগ্রাম যাচ্ছে। চট্টগ্রামে পূরবীর থাকার জায়গা না থাকলে তার সাথে যেতে পারে। সে একটা মহিলা হোস্টেলের দায়িত্বে আছে, সেখানে ব্যবস্থা করে দিতে পারে। কাউন্টারে বিল দিতে গেলে মহিলাটিও বিল দিতে যায়। পূরবী বেনিটি ব্যাগ খুলে বান্ডিল থেকে টাকা নিয়ে মহিলাটির দিকে তাকাতেই মহিলাটি মিষ্টি হাসে, বলে, এ সময় টাকা পয়সা খুব গুরুত্বপূর্ণ বিষয়। টাকা না থাকলে নতুন সংসার শুরু করবে কিভাবে? পূরবীর লাগেজ নিয়ে বাসে চলে আসে। মহিলাটি এবার পূরবীর পাশে বসে। পুরো রাস্তা পূরবী মহিলাটির সাথে গল্প করে। তার ভাগ্যের এমন বর্ণনা শুনে মহিলাটি পূরবীকে সান্ত্বনা দেয়, সাপোর্ট দিয়ে শক্ত হতে বলে, পুরোপুরি বিশ্বস্ততা অর্জন করে নেয়। বাস স্ট্যান্ডে এসে মহিলাটির সাথেই নেমে যায়। রাস্তা ধরে মহিলাটির পিছু পিছু হাঁটতে থাকে। মহিলাটি বলে, পূরবী, তুমি তো হাঁটতেই পারছো না, কষ্ট হচ্ছে মা? না, আমি ঠিক আছি। আচ্ছা, ব্যাগগুলো আমাকে দিয়ে হাঁটো, তাহলে কষ্ট কম হবে। না আন্টি, আমি ঠিক আছি। আরে দাও, ছোট মানুষ, তোমার অনেক কষ্ট হচ্ছে। মহিলাটি পূরবীর লাগেজ হাতে নেয়, তারপর বেনিটি ব্যাগের দিকে হাত দেয়। পূরবী আটকে দিয়ে বলে, আন্টি, এইটা থাক আমার কাছে, আমি নিতে পারবো। ভারের জন্য তো তুমি হাঁটতেই পারছো না। এক গাঁটি গহনার ভারে তো নুয়ে পড়ছো মা। এগুলো খুলে ব্যাগে রাখো, তারপর ভার কমে গেলে হাঁটতে পারবে। এগুলো তেমন ভারী লাগছে না আন্টি, আমি পারবো। আরে মেয়ে, তোমায় ভালোর জন্যই তো বলছি, দাও ব্যাগটা, দাও আমাকে। কি গো খালা, আসতো তাহলে? দুটো লোক এসে জিজ্ঞাসা করে। সোডিয়ামের আলোয় তাদের দেখা যাচ্ছে, কালো শার্ট পরা দুজন লোক। কেমন যেন ভয়ে ঢুকে বসে মনে। পূরবী বুঝতে পারে সে একটা বড় ফাঁদে পড়েছে, তাকে পালাতে হবে। এরা কারা? আমার ভাগিনা দুজন। ভয় পাচ্ছ কেন মা? ওদের চলে যেতে বলুন আন্টি। আহা, আমি আছি তো, ভয় কিসের? ওরা খুব ভালো। এই যে সামনেই আমাদের সেই হোস্টেল। না, ওনাদের সাথে যাব না, ওনাদের চলে যেতে বলুন। মহিলাটি ইশারায় লোক দুটোকে চলে যেতে বলে। ওরা আগে আগে চলে যায়। এতক্ষণে লাগেজ নিজের হাতে কবজা করে নিয়েছে পূরবী। মহিলাটি আবার বলে, ব্যাগ দুটো আমার হাতে দাও মা। বলেই বেনিটি ব্যাগ নেওয়ার চেষ্টা করে। পূরবী না করলেও আরও শক্ত করে টানতে থাকে। উপায় না পেয়ে পূরবী মহিলার পায়ে শক্ত করে একটা পাড়া দেয়। পেন্সিল হিলের চৌখো অংশ মহিলাটির পায়ে ঢুকে পড়ে। চিৎকার করে পা ধরে বসে পড়ে। পূরবী ব্যাগ লাগেজ নিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। পেছনে কালো পড়া লোক দুটোকে দেখতে পায়। জীবন মরণ ত্যাগ দিয়ে দুর্বল শরীরটা টেনে দৌড়াতে থাকে সে। ফ্লাইওভারের উপর দিয়ে হেঁটে যাচ্ছে পূরবী। কাঁধে ব্যাগ, হাতে ব্যাগ, আর জুতা, গাভর্তি গহনা বেনারসি। নিজেকে নিয়েই নিজের বিরক্তি ধরে গেছে। ইচ্ছে করছে সব কিছু ফেলে চোখ বুঝে থাকতে। রাত ঠিক কয়টা বাজে জানা নেই, হবে 10টা-11টা নাগাদ। মাঝে মাঝে দু একটা গাড়ি ছুটে যাচ্ছে, বাকি সব শুনশান। হিমেল হাওয়া বইছে শো শো করে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। লাগেজের উপর ব্যাগটা রেখে রেলিং ধরে দাঁড়ায় পূরবী। শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়। চোখের জল শুকিয়ে গেছে, এখন আর ধরা দিচ্ছে না। একা হয়ে গেছে পূরবী, একদম একা। লাইটগুলোর জন্য চারিদিক দেখা যাচ্ছে। এদিকটা কেউ নেই, আকাশ মেঘলা, মনে হয় বৃষ্টি হবে।
বৃষ্টি মাথায় কোথায় যাবে সে? মনে মনে আল্লাহকে ডাকতে থাকে। দু একটা লোকের রাস্তায় হেঁটে যাচ্ছে। একটা লোক পূরবীর কাছে এসে বলে, ওই যাবি? পূরবী চমকে ওঠে। কোথায় যাবে সে? তাকে তো এই লোক চিনেই না। ওই মহিলার লোকগুলো নয় তো? না, ওই লোকগুলো লম্বা ছিল। এই লোকটা মিডিয়াম লম্বা। মুখটা খেয়াল করেনি পূরবী। মাথা নাড়িয়ে না বলে। লোকটা কিছু না বলেই চলে যায়। আবার একাকী দাঁড়িয়ে থাকে সে। কিছুক্ষণ পর একটা লোক পেছন থেকে ডেকে ওঠে, ওই সেমরি, এদিকে আয়। রেট কত নিবি? চমকে উঠে পেছনে তাকায় পূরবী। মধ্যবয়স্ক একটা লোক হাতে মদের বোতল হেলতে দুলতে তার দিকে এগিয়ে আসছে। রেট মানে? তাকে কি খারাপ মেয়ে ভাবছে লোকটা? দাম দিয়ে কিনে নিবে? আশুর কথা মনে হয় পূরবীর। লোকটাকে যেন ঠিক আশুর মতো লাগছে। পিছতে পিছতে ব্যাগের কাছে যায়, শক্ত করে মুঠি করে ধরে রাখে। গা ঘোলাতে থাকে পূরবীর। লোকটা কাছে এসে বলে, কিরে পড়ি, চল, তোরে ভাল লাগছে। 500 দিমু? 500? যাব না আমি, চলে যা তুই, সর, দূরে সর বলছি। জোর গলায় বলে পূরবী। লোকটা কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে এসে দেয়, হাত নাড়িয়ে নাড়িয়ে বলে, যাবি না? না গেলি নিলাম না তোকে। হা হা, তুই যাবি না, আমি নিলাম না। পাগলের মতো হাসতে হাসতে চলে যায় লোকটি। লোকটি যখন তাকিয়েছিল, ভয়ে বারবার ডুব গেলছিল পূরবী। এবার যেন নিঃশ্বাস নিতে পারছে সে। ফ্লাইওভারে যে রাতে এসব টুকটাক ব্যবসা চলে, সে গল্প শুনেছে পূরবী। আর সে এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছে ব্যাপারটা কতটা ভয়ানক। তাকে সবাই ওই রকম মেয়ে ভাবছে। সারা রাত কি একের পর এক লোক আসবে? কজনকে আটকাবে সে? কোথায় বা যাবে? হোটেল মোটেল কোনো দিকে কিছুই জানে না, চেনে না। রাতের বেলা নতুন শহর, তার উপর কোমরটা যেন ভেঙে যাচ্ছে। পেটে ক্ষুধায় চুচু করছে। খালি পায়ে হেঁটে কঙ্কর দিয়ে ব্যথাও পেয়েছে। শরীর অস্থির করছে পূরবীর। আর ভাবতে পারছে না সে কতক্ষণ নিজেকে পবিত্র রাখতে পারবে। সামনে হুট করে একটা সাদা গাড়ি এসে থামে। গ্লাস নামিয়ে 50 বছর বয়সী একটা লোক মাথা বের করে পূরবীকে দেখে নিয়ে বলে, ওই আয়, গাড়ি তোট। পূরবী বুঝে গেছে এই লোক তাদের দলেরই একজন। মাথা নাড়িয়ে না করে পূরবী। লোকটা আবার শীষ বাজায়। পূরবী একটু দূরে সরে দাঁড়ায়। 2 মিনিট যায় গাড়িটা দাঁড়িয়েই থাকে। পরক্ষণে পূরবী দেখে লোকটা গাড়ি থেকে নেমে তার কাছে এসে দাঁড়ায়। শীষ বাজিয়ে বলে, 2000 দিব, চল আয়। না। 500 বাড়িয়ে দিলাম, এবার চল। না। না, যাবি না? বেশ্যা হয়ে পাওয়ার দেখাস? বউ সেজে বসে আছোস, ঘরের বউ হবার জাগছে নি? চল চল, আড়াই দিমু, দেরি করিস না, পুলিশ টহল দিতে পারে। যাব না আমি, দূরে সরেন আমার থেকে। বাহ বাহ, সতী সাবিত্রী পনা কোথা থেকে শিখলি? আয় চল। না, যাব না, আমি ভালো মেয়ে, আমি তোকে আরো ভালো করে দেব, চল। বলেই পূরবীর হাত ধরে। পূরবী ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, সারেন, গায়ে হাত দিবেন না একদম, সারেন। লোকটা সারে না, বরং আরেক হাত ধরে। পূরবী জোর করে ছাড়িয়ে নিয়ে দূরে সরে যায়। লোকটা রাগ দেখিয়ে গাড়ি নিয়ে চলে যায়। হাউমাউ করে কেঁদে ওঠে পূরবী। হাঁটু মুড়ে বসে পড়ে। এতক্ষণে আটকানো রাখা চোখের জলে এবার বাদ ভাঙছে। নানান কথা মাথায় আসছে পূরবীর। এরা গেছে, পরেরগুলো যাবে, এর সিকিউরিটি কে দেবে? একটার পর একটা আসতেই থাকবে। নিজের ইজ্জত বিলিয়ে দেবার থেকে মরা অনেক ভালো। কাঁদতে কাঁদতে হুট করে উঠে দাঁড়ায়। 2 হাতে চোখ মুছে নেয়। জোরে জোরে শ্বাস নিয়ে শাড়ি উঁচিয়ে ধরে রেলিংয়ের উপরে উঠে দাঁড়ায়। চোখ দুটো বন্ধ করে লাফ দেয়। হসপিটালে বড়সড় একটা ঝামেলা হয়েছে আজ। পুরো হসপিটাল জুড়ে দুর্নীতির ছড়াছড়ি। এতদিন মুখ ফুটে কেউ কিছু বলতো না। স্টাফের একজন সৎ পথে থাকলে তো বাকিজনরা অসৎ। একদিনেই হসপিটাল আর হসপিটাল থাকবে না এভাবে চলতে থাকলে। অডিটের লোক এসেছে, কিছু সত্য তথ্য স্বীকারোক্তি দিতেই অপমান করে ছেড়েছে। রাগ কন্ট্রোল না করতে পেরে আজই রিজাইন দিয়ে এসেছে 7। আর কখনোই জয়েন দিবে না এই হসপিটালে। সপ্তাহে 2 দিন চট্টগ্রামে না দৌড়াদৌড়ি করে ঢাকা বসেই আরাম করবে। বাড়িতে থাকবে। লাগবে না তার এত টাকা। যা আছে 3 পুরুষ খেয়েও শেষ হবে না। কাজের পেছনে না দৌড়ে নিজেকেও সময় দেওয়া উচিত। অতিরিক্ত চিল্লাচিল্লিতে মাথা ধরেছে, কিছুই ভালো লাগছে না। চট্টগ্রাম আর কখনোই আসবে না। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় ব্রেক করে। রাতের শুনশান পরিবেশ আর ফ্রেশ বাতাস সত্যিই মন ভালো করার ক্ষমতা রাখে। জোরে মুখ ভর্তি করে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ে। নিজেকে কন্ট্রোল করার ক্ষেত্রে এতেই অনেক উপকার পাওয়া যায়। ফ্লাইওভারে নেমে মুক্ত বাতাসে গা ভাসিয়ে দেয়।
প্যান্টের পকেটে হাত দিয়ে হাঁটতে থাকে। গাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না। ঘড়িতে 1:25। মাঝরাতে একা একা পথ চলার অনুভূতি রোমাঞ্চকর। পাশে কেউ থাকলে মন্দ হতো না। নীরবতার মাঝে কারো বকর বকর শুনতে ইচ্ছে হচ্ছে। মাঝে মাঝে সব অদ্ভুত ইচ্ছে হয়। হঠাৎ পকেটে ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নূরা নামটি ভেসে আসে। নূরা সাদমানের জানের জিগার দোস্ত। ভীষণ চটপটে, কিন্তু মনটা মাটির মতো নরম। চট্টগ্রামে একই হসপিটালের ডক্টর, তবে উইকে একদিন বসে আর 3 দিন ডাকাতে। নূরা গাইনি স্পেশালিস্ট আর সাদমান গার্ডিয়াক সার্জন। ফোন রিসিভ করে কানে তুলতে খায় এক রাম ধমক। এতক্ষণ লাগে ফোন তুলতে? হসপিটালে ঝামেলা করছস, সেই রাগ আমার উপরে ঝাড়বি? তোর কি মনে হয় কোশমিনকালেও এই নূরা এইটা মেনে নেবে? যদি তাই ভেবে থাকিস তাহলে শুনে রাখ, আমার উপর রাগ দেখিয়ে লাভ নেই। কথা শেষ তোর? মুখের থেকে কথা কেড়ে নিলে তুই এত বড় স্পর্ধা? কি বলতে এত রাতে ফোন দিয়েছিস বল। আজাইরি কথা শোনার মোড নেই আমার। আমি কি হসপিটালে ছিলাম না? রিজাইন দেওয়ার সময় আমাকে জানিয়েছিস একবার? না, সময় হয়নি। হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমিও। আমিও কি হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলেছি? মানে? আমিও রিজাইন দিয়ে ফেলেছি। তোর ভরসাতেই ঢাকা চট্টগ্রাম রান করতাম। তুই নেই, দরকারও নেই। ঠিক করেছিস। ওই হসপিটালে এমনিতে তোকে আর চেম্বারে বসতে দিতাম না আমি। কোথায় আছিস? যাওয়ার সময় ড্রপ করবি আমাকে? আমি তো এখনই চলে যাচ্ছি। সাদের চোখ যায় কিছুটা দূরে। ডালাই করা রেলিংয়ের উপর একটা বউ দাঁড়িয়ে আছে। সাদের বুঝতে দেরি হয় না যে এই মুহূর্তে তার সামনে একটা সুইসাইড হতে যাচ্ছে। বউটি বাঁচানোর জন্য দৌড় দেয়। পৌঁছতে পৌঁছতে বউটি লাফ দিয়ে দেয়। ভাগ্যক্রমে সাদ বউটির হাত ধরে ফেলতে সক্ষম হয়। সেই বউটি আর কেউ নয়, সেই এতিম আশ্রয়হীন পুরবী। পুরবীর নিচের দিকে তাকাতেই খেয়াল হয় সে কি করতে যাচ্ছিল। উপরে তাকিয়ে দেখে একটা লোক তার হাত ধরে আছে, আর সেই হাত ধরেই সে ঝুলে আছে। ছোট্ট মনা পুরবী ভয় হাঁটি শক্ত করে ধরে কেঁদে ওঠে। বাঁচান বাঁচান বলতে থাকে। সাদ নিজের যথাসাধ্য চেষ্টা করে পুরবীকে উপরে তুলে আনতে সক্ষম হয়। পুরবী এসে পড়ে একদম সাদের বুকের উপর। ভয়ে কাঁপতে থাকে আর জোরে জোরে কাঁদতে থাকে। এই অবস্থা দেখে সাদের প্রচণ্ড রাগে ফেটে পড়ার জোগাড়। একে তো হসপিটালের জন্য এমনিতেই মেজাজ খারাপ, তার মধ্যে এই স্টুপিড গার্লটার কার্যকলাপ। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পুরবীকে। পুরবী গিয়ে পড়ে পিসের উপর। হাতের কানুই, হাঁটুতে আর পায়ের নখে ব্যথা পেয়ে কাকিয়ে ওঠে। উঠে বসে সাদের দিকে তাকায়। সাদ কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। বড় বড় অশ্রুসিক্ত চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে। অসহায় চাহনির মাঝে মায়ার ছটা দৃশ্যমান। ধারালো নাক, কম্পমান ভরাট একজোড়া ঠোঁট, গাল দুটোই হালকা মেকআপ, এলোমেলো কয়েকটা চুল মুখের উপর ছড়ানো, গহনা মোড়ানো বেনারসি দোপাট্টার আবরণে সিঁথিভর্তি সিঁদুর দেওয়া সদ্য বিবাহিতা একটা বউ। ল্যাম্পপোস্টের আলোতে মানবশূন্য ফ্লাইওভারের চওড়া রাস্তার মাঝে বউটাকে একটা মায়াবিনী মনে হচ্ছে। হঠাৎই সাদের মনে প্রশ্ন জেগে ওঠে, বউটা কি মানুষ নাকি অন্য কিছু? তাকে কি কোনো ট্রাপে ফেলা হলো? ফ্লাইওভার থেকে সুইসাইডের অনেক রেকর্ড আছে। ছোটবেলায় দাদির মুখে শুনেছে যে মাঝে মাঝে নাকি আগে নির্জন জায়গায় বউ বের হতো, যাকে পছন্দ হতো তাকে নিজের ট্রাপে ফেলে নিয়ে যেত। কিন্তু বউ কাঁদবে কেন? নিজেকে সামলে নেয় সাদ। এসব ভূত প্রেতে সে বিশ্বাস করে না। রূপকথা সব আজগুবি গল্প রূপকথাতেই শোভা পায়। আগে কিছু থেকে থাকলেও আজকাল কিছুই নেই। এত সুন্দর একটা মেয়ে সুইসাইড করতে গিয়েছিল ভেবে সাদ রেগে উঠে ধমক দিয়ে বলে, এই যে বৌদি, কি করতে যাচ্ছিলেন আপনি? জীবনটাকে কি ভাবেন যে সুইসাইড করতে যাচ্ছিলেন? লাফ দিয়ে বাঁচার জন্য আবার চিল্লাচিল্লি করেন? মাথা কি ঠিক আছে? পাগল নাকি? পুরবী ফুপিয়ে কেঁদে ওঠে, বলে, আমি বুঝতে পারিনি। দেখুন, একদম কাঁদবেন না। আপনার কান্না দেখতে চাইছি না আমি। দেখে তো মনে হচ্ছে সদ্য বিয়ে হয়েছে আপনার। হাজব্যান্ড কোথায় আপনার? নিশ্চয়ই রাগ করে চলে এসেছেন। এতক্ষণে নিশ্চয়ই খুঁজোখুঁজি শুরু হয়ে গেছে। যার বাড়ির বউ তার বাড়ি ফিরে যান। হাজব্যান্ডের কাছে যেতে না চাইলে বাবা মায়ের বুকে ফিরে যান। কারো বুক খালি করার রাইট আপনার নেই। আমার সামনে মরতে যাচ্ছিলেন, এজন্যই বাঁচিয়ে নিতে পেরেছি। এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, নয়তো এতক্ষণে আপনার ডেড বডি পড়ে থাকতো। পুরবী সাদের দিকে ফ্যালফাল করে তাকিয়ে থাকে। সাদ বলে, কি? পুরবী সাদকে পা থেকে মাথা পর্যন্ত দেখে। লোকটা যথেষ্ট হ্যান্ডসাম, দেখি বোঝা যাচ্ছে জেন্টেলম্যান। জ্যাকেট দেখে জিজ্ঞাসা করে, আপনি কি পুলিশ?
কেন? পূরবী উত্তর দেয় না, কোনো মতো উঠে দাঁড়ায়, ব্যথায় কুকিয়ে ওঠে। ব্যালেন্স রাখতে না পারলে সাদ এসে হাত ধরে নেয়। পূরবী বলে, আপনি পুলিশ হলেও খুব নির্দয় পুলিশ, বাঁচিয়ে নিয়ে মারার জন্যই তো ধাক্কা দিয়েছেন। সাদ দেখে সত্যিই ব্যথা পেয়েছে, সিলে গেল একদম। সাদ বলে, অনেকটা সিলে গেছে, বাসায় গিয়ে ব্যান্ডেজ করে নেবেন, জায়গাটা ভালো না, বিপদ আপদ করতে পারে, চলে যান, অনেক রাত হয়ে গেছে। কয়টা বাজে? পকেটে হাত দিয়ে দেখে ফোনে, ফোন তো সেখানেই ফেলে দিয়েছে, কলে নূর ছিল। ওহ শিট, বলেই কপালে দুটো আঙুল প্রশস্ত করে রাখে সাদ। বাসায় যান, এরকম ভুল আর কখনোই করবেন না, বলে সাদ হাঁটা দেয়। নূরও নিশ্চয়ই বারবার ফোন দিচ্ছে, হয়ও তাই। রাস্তার উপর ফোনটা কুড়িয়ে নেয় সাদ। রাত না হয়ে দিন হলে এতক্ষণে ফোন আর ফোনের জায়গায় থাকতো না। কল রিসিভ করে, হ্যালো নূর। কুত্তা, ফোন কাটলি কেন? হাত থেকে পড়ে গিয়েছিল। শোন, আই অ্যাম অন দ্য ওয়ে। আমাকে না নিয়ে চলে গেলি? এখনো যাইনি, ফ্লাইওভারে আছি, তুই যদি যেতে চাস তাহলে চলে আয়, আমি ওয়েট করছি। ওয়েট কর, এখনই আসছি। সাদ ফোন কেটে পেছনে তাকাতেই পূরবীকে দেখতে পায়। পূরবীর মনে হয় লোকটা ভালো, অন্যদের মতো না, এর থেকে হেল্প পাওয়া যাবে। লাগেজ নিয়ে পিছু পিছু চলে আসে। সাদ ভাবে, এদিক দিয়েই চলে যাচ্ছে মেয়েটা, তাই মাথা ঘামায় না। খেয়াল করে গাড়ি থেকে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছে। মেঘ সরে আকাশে বাঁকা চাঁদটাও দেখা যাচ্ছে। সাদের সাথে হেঁটে পাচ্ছে না পূরবী। এক পর্যায়ে জোরে বলেই বসে, একটু আস্তে হাঁটুন না, আমার পায়ে ব্যথা। চমকে তাকায় সাদ, তার মানে তাকে ফলো করছে। পূরবী সাদের পাশাপাশি হাসছে এখন। সাদকে বলে, বলেন না তো আপনি কি পুলিশ? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। কেন? আপনাকে নিরাপত্তা দিতে বলবেন? বাসায় পৌঁছে দিতে বলবেন? একটা কোথাও থাকার ব্যবস্থা করে দিবেন প্লিজ। সাদ দাঁড়ায়, মাথা নাড়িয়ে বলে, না, আমি গার্ডিয়াক সার্জন ডক্টর সাদমান শেখ, পুলিশ নই। আই অ্যাম সরি টু সে, আমি আপনাকে হেল্প করতে পারছি না। মিস্টার ডাক্তার, একটু হেল্প করুন প্লিজ। আহ! সাদের দিক তাকিয়ে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। সাদ পূরবীকে আটকে ফেলে। পূরবী সোজা হয়ে দাঁড়ায়। আবার ব্যথা পেয়েছে বুঝতে পারে সাদ। পূরবীকে ধরে ধরে গাড়ির বুটের উপর বসায়। ফার্স্ট এড বক্স এনে হাতে পায়ে ওষুধ লাগিয়ে দেয়। পূরবীকে জিজ্ঞাসা করে, হাঁটুতে ব্যথা পেয়েছেন দেখি? শাড়িতে হাত দিতে হাত দিয়ে আটকিয়ে দেয় পূরবী। সাদ পূরবীর দিকে তাকিয়ে বলে, আমি ডাক্তার, সো লেট মি ফিনিশ। পূরবী কিছুক্ষণ চুপ করে থেকে নিজে থেকেই শাড়ির উপরে তুলে দু হাঁটু বের করে সাদ একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি সে। ডাক্তার হবার কারণে নারী পুরুষ অজস্র লোকের শরীর দেখেছে, ছুঁয়েছে, সেটা নিজের পেশার ক্ষেত্রে, কিন্তু কখনো চোখ সরিয়ে নিতে হয়নি। আজ কেন চোখ সরিয়ে নিতে হলো তাকে? নিজের সাথে যুদ্ধ করেই সে আবার ফিরে তাকায়। মসৃণ একজোড়া আকর্ষণীয় নারী পা তার সামনে, হাঁটুতে লাল হয়ে আছে। সাদই লাল হয়ে যাওয়া অংশটুকুতেই আঙুলের ওষুধ লাগিয়ে দেয়। পূরবী যে কাঁপছে সেটা সে বুঝতে পারে। ওষুধ লাগানো শেষ হতেই সে উঠে পড়ে, মাথাটা একটু ঝিমঝিম করছে। পূরবীর দিকে তাকায়। পূরবীকে দেখেই বোঝা যাচ্ছে কতটা ডেসপারেট সে। ভীষণ মায়া হয় মেয়েটার প্রতি। বিয়ের পরেও মেয়েটি পালিয়েছে, নিশ্চয়ই বড় কোনো ঘটনা আছে, নয়তো কেউ পালায় না। সাথে কোনো ছেলে থাকলেও মানা যেত যে জোর করে বিয়ে দিয়েছে, তাই প্রেমিকের হাত ধরে বিয়ের রাতে পালিয়েছে। কিন্তু সাথে কেউ নেই, মেয়েটা আশ্রয় চাইছে। হতেই তো পারে প্রেমিকের সাথে কাল মিট করবে। প্রেমিক দূর থেকে আসছে তাই লেট হচ্ছে। কিন্তু বিয়ে হওয়া অবধি না খেয়ে থাকতে হয়, সেটা তো মাথাতেই কেস করেনি সাদের। নিশ্চয়ই মেয়েটা না খেয়ে দুর্বল হয়ে পড়েছে। গাড়িতে তো খাবারও নেই, কি করবে এখন? গাড়ি থেকে পানির বোতল এনে হাতে ধরিয়ে দিয়ে বলে, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে না খেয়ে আছেন, আপাতত পানি খান, একটু এনার্জি পাবেন। পূরবী 1 লিটারের বোতল থেকে একটু পানি খায়। বোট থেকে নেমে সিঁথি থেকে টিকলি সরিয়ে সিঁদুর ধুতে থাকে। লাল পানিগুলো পায়ের সামনে ফোঁটায় ফোঁটায় পড়ে। সাথে নিঃশব্দে পূরবীর চোখের বন্যাও বয়ে যায়। সাত তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, এত অপমাননা? তাহলে বিয়ের আগেই পালানোর চেষ্টা করতেন। ভাগ্য থাকলে কি আর করার। পূরবী সাদের দিকে তাকায়। পূরবীর চোখ মুখ লাল হয়ে আছে। সাদ ভুরু কুঁচকে তাকায়। পূরবী রাগ দেখিয়ে বলে, আমি মুসলিম। হোয়াট? চমকে ওঠে সাদ, সাথে অবাকও হয়।
একজন হিন্দু ব্যক্তির কাছে যেমন কবুলের কোনো মূল্য নেই, একজন মুসলিমের কাছেও সিঁদুরের তেমন মূল্য নেই। কে একজন হুট করে এসে সিঁদুর পরিয়ে দিলেই যে সেটা আমি মাথায় ভরে রাখবো, সেটা কখনোই হয় না। আমি পুরোপুরি একজন মুসলমান। নড়ে চড়ে দাঁড়ায় সাদ। অবাকের শীর্ষে পর্যায়ে চলে গেছে সে। কিছুটা বুঝলেও কিছুটা বুঝতে পারছে না। বোঝা না বোঝার দোটানায় পড়ে গেছে। আপনার কাছে আরো পানি আছে? পূরবীর কথায় টনক নড়ে সাদের। গাড়ি থেকে আরেক বোতল পানি নিয়ে আসে। পূরবী দুধে থাকে। সাদকে জিজ্ঞাসা করে, হয়েছে পরিষ্কার? সাদ ফ্ল্যাশ লাইট অন করে দেখে চুলের মাঝে এখনো আছে। ফোনটা পকেটে ঢুকিয়ে বলে, দাও আমি পরিষ্কার করে দিচ্ছি। নিজের হাতে মাথা পরিষ্কার করে দেয় সাদ। বয়সে তার থেকে অনেক ছোট হবে, তাই আর আপনি ডাকার প্রয়োজন বোধ করছে না। নিজের রুমাল এগিয়ে দেয়। পূরবী মাথাসহ মুখ মুছে নেয়। ভেজা চুলগুলো কানের উপর রাখে। মুখের মেকআপ এক বিন্দু উঠেনি, সব ফিক্সড হয়ে আছে। এবার পূরবীকে স্বাভাবিক দেখাচ্ছে। এতক্ষণের সংকোচবোধ থেকে সরে এসেছে সাদ। পকেটে হাত গুজে বলে, এবার বলো তো কাহিনী কি? নাম কি তোমার? মহসিন আনবার পূরবী। ডাকনাম পূরবী। সাদ দুবার মুখে আওড়ায়, পূরবী, পূরবী। 5 বছর আগে আমার মা মারা গিয়েছিল। তারপর ভাই বিয়ে করে। ভাবি কেন যেন আমাকে সহ্য করতে পারতো না। একদিন তার একটি নেকলেস চুরের দায়ী করে আমাকে। অথচ ওরকম নেকলেস আমারও ছিল। আমি সচ্ছল পরিবারের মেয়ে হয়ে নিজের ভাবির নেকলেস কেন চুরি করতে যাব? এমনও হতো আমি আমার জমানো টাকায় ভাবির জন্য গিফট কিনে দিতাম। সেদিন ভাই আমাকে অবিশ্বাস করলো। বাবা একটা কথাও বলেনি। সেদিন মামা ছিল আমার পাশে। বাবা ভাইকে অনেক কথা শুনিয়ে আমাকে নিয়ে চলে আসে। বাবা মাসে মাসে আমার জন্য টাকা পাঠায়। আমি সেখানেই পড়াশোনা শুরু করি। মামি আমাকে বকুলাপুর মতোই আদর করত। বাড়ির ছোট মেয়ে হয়েছিলাম। কলেজে ওঠার পর থেকেই একটা লোক আমাকে টিজ করতে থাকে। লোকটা হিন্দু। মামাকে বললে জানতে পারি লোকটার নাম আশু। উনি এলাকার মধ্যে বড় গুন্ডা। দিন দুপুরে খুন করে কেউ কিছুই বলতে পারে না। মামা ভয় পেয়ে যায়। আশু গুন্ডাকে বুঝিয়ে বলে কোনো লাভ হয় না। আস্তে আস্তে আমাকে বিরক্ত করার তুঙ্গে চলে আসে। নানাভাবে আমাকে হাত করতে চায়। এর মধ্যেও বকুলাপুর বড় ঘরে বিয়ে ঠিক হয়। মামার এত টাকা নেই যে বরের বাড়ির আবদার মেটাবে। এই সুযোগে মামিকে হাত করে নেয় আশু। আমাকে বিয়ে করার জন্য টাকা দেয়। কত টাকা দেয় আমি জানি না, কিন্তু অনেক টাকা দেয়। মামাকে হুমকি দিয়ে মামি চুপ করিয়ে রাখে। আমাকে ঘর বন্ধ করে রাখে। বাবা ভাইকেও খবর দেয় না। আজ বিয়ের আগ মুহূর্তে বকুল আপু আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেয়। সেই সুযোগে আমি পালিয়ে আসি। এতক্ষণ বোধ হয় আশু সেখানে ঝড়। বাকিটুকু আর বলতে পারে না পূরবী। সাতকে দৌড় দিতে দেখে সামনে তাকায়। একটা মেয়ে কোলে একটা বাচ্চা আর ব্যাগ নিয়ে দৌড়ে আসছে। ব্যাগটা সেখানেই পড়ে যায়। বাচ্চাটাও পড়বে পড়বে অবস্থা হতেই সাত কোলে তুলে নেয়। রেগে গিয়ে বলে, নুরা, এত ইরেসপন্সিবল কিভাবে তুই? কিন্তু সে কথা নুরার কানে পৌঁছায় না। পূরবীর সামনে সে এত বড় একটা হাঁ করে অবাক হবার ভান ধরে। খুশিতে লাফিয়ে বলে, দোস্ত, এইটা কি? এই মাল কবে আমদানি হইল? পূরবী ভ্যাবাচেকা খেয়ে যায়। নুরো এসে পূরবীর হাত ধরে ফেলে পূরবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। এই মুহূর্তে পূরবীর মনে হচ্ছে তাকে একটা পাগল ধরেছে। নুরাকে অনেক উত্তেজিত দেখাচ্ছে। চিৎকার করে বলে ওঠে, দোস্ত, কি নরম হাত! পূরবীর জোয়াল ধরে একবার বাম দিকে তো আরেকবার ডান দিক করে বলে, দোস্ত, পড়ি পড়ি। পিছিয়ে গিয়ে আরেকবার পূরবীর স্ক্যান করে লাফিয়ে ওঠে, দোস্ত, বিয়ে কইরা হালাইছোস? আমারে সাক্ষী দিতেও দিলি না, হারামি কুত্তরাছাড়ি কনেকার! কি সুন্দর তুই তলে তলে প্রাইভেট কার চালাইয়া বড়ার পাস কইরা হালছোস, আর আমি কিচ্ছু টের পাইনি। হায় আল্লাহ, এত গাধি আমি! ভাল লাগছে দোস্ত, ভাল লাগছে। পূরবীর কাছে এসে বলে, ওরে মাইয়া, এতদিন কনে আসিলা? আমারে কেন দেখা দেও নাই? তুমি যব্বে আমারে দেখা দিতা তব্বেই তোমার বাসর হইয়ে যাইত। ননদ হই তোমার ননদ, বুঝছো? কি সুন্দর রে! শাহ ধমক দিয়ে বলে, তোর লাফালাফি কি বন্ধ করবি এবার? আরে দেখতে দে, তুই একাই দেখবি নাকি? আমিও দেখুম। বলে পূরবীর সামনে রাস্তায় বসে পড়ে। দুই গালে দুই হাত দিয়ে ওয়াও ইমোজি বানিয়ে বলে, আহা, রূপ ঢাইলা গেল রে! আগে কেন দেখি নাই তোমারে? সাদের আর সহ্য হয় না। এগে তো বাবু কোলে, তাই তুলে ধরে আছাড় দিতে পারছে না। দাঁতে দাঁত চেপে বলে, তুই উঠবি হারামি? তোর বাদর নাচন দেখতে চাইছি আমি। রাস্তার মধ্যে সিনেমা করতেছিস কেন? আরে কি বলিস তুই? আমি ভাবি সারা রাস্তায় আছে কে সিনেমা দেখব?
বাই দ্য ওয়ে দোস্ত, এটা কি সেই মেয়েটা যাকে কক্সবাজার দেখেই আমাকে ফোন দিয়ে বলেছিলি তুই লাইক দিছিস? এবার নুরাকে সিরিয়াস লাগছে, উঠে এসে ছাদের সামনে দাঁড়ায়। না। কি বলিস? তাহলে ওই মেয়েটার কি হবে? কিছুই হবে না। তুই একে আজই বিয়ে করলি তো আমাকে কেন ডাকলি না? কবে থেকে প্রেম তোদের? আমাকে তো কিছুই জানালি না দোস্ত। কেসটা কি? চিনি না। বিয়ে থেকে পালিয়ে আসছে, একটু আগে সুইসাইড করতে গিয়েছিল, ভাগ্য ভালো বাঁচিয়ে নিয়েছি। কেসটা কিছুই না। আরে কিছু না করতে করতেই তো জমে ক্ষীর হয়ে যাচ্ছে। হিরোইন বিয়ে থেকে পালানো, সুইসাইড করতে গেল, হিরো এসে বাঁচালো, তারপর প্রেম হলো, বিয়ে হলো। তোর মাথা আর মুন্ডু। আরে রাখছিস কেন? বাই দ্য ওয়ে, নাম কি তোমার? পূরবী। দিলে বড় কষ্ট পাইলাম তুমি আমার দোস্তর বউ না শুনে। সমস্যা নেই, পালিয়ে আসছো তো আমার দোস্তের সাথে বিয়ে দিয়ে দিব। আসো আসো। পূরবী ঠায় দাঁড়িয়ে থাকে। নুরা হাত ধরে বলে, আরে পূরবী আসো, ভয় পেও না, মজাও বোঝে না মেয়ে। সাত বাবুকে নিয়ে এতক্ষণে গাড়িতে গিয়ে বসেছে। নুরার এই বাদর নাচ একদম সহ্য হয় না তার। মেয়েটাকে কি করবে? বিশ্বাস করা তো ভুল হচ্ছে না। কনফিউশনে ডুবে যায় সাদ। পেছনে তাকিয়ে দেখে পূরবী আর নুরা উঠে বসেছে। নুরা বাবুকে কোলে নেয় সাদকে গাড়ি চালানোর জন্য। পূরবীর মুখে তার অবস্থা জানার পর খুব খারাপ লাগে নুরার। পূরবী কাঁদতে কাঁদতে বলে, আমাকে একটা থাকার জায়গা করে দেন, আমি আর ফিরে যাব না। কাজ করে খাবো, তাও পিছু ফিরবো না। নুরা ভেবে পায় না কি করবে। সাদ বলে, বাবুকে দেখাশোনার কাজ করার জন্য মেয়েটাকে নিয়ে নে নুরা। অসম্ভব। পায়ে কুড়াল মারবো নাকি? খাল কেটে সতীন ডেকে আনবো? পূরবীকে ভালোই মনে হচ্ছে আমার। পূরবী ভালো, বিজয় তো আর ভালো নয়। কি করেছে জানিস? সেদিন দেখি ওর খালাতো বোনের সাথে রেস্টুরেন্টে বসে হেসে হেসে কফি খাচ্ছে। কত বড় লুচ্চুর হাড্ডি ভাবতে পারছিস একবার? বোনের সাথে ঘোরাফেরা করে। হুম। বোনের সাথে ঘুরলে সমস্যা হয়ে যায় তোর। আর তুই আমার সাথে ঘুরিস, অথচ বিজয় কিছুই বলে না। কিছু বললি? না কিছু না। অবশেষে দুজনে ঠিক করে একটা হোস্টেলে ভর্তি করিয়ে দিবে পূরবীকে। পূরবী গা এলিয়ে দেয় সিটে। নুরা বলে, তুমি তো কিছু খাওনি, ক্ষুধা লাগেনি তোমার? পূরবী অসহায় চোখে তাকায়। কি খেতে দেয় তোমাকে বলো তো? আইডিয়া। বাবু তো ঘুমিয়ে পড়েছে, সকালের আগে উঠবে না। ফ্লাক্সে গরম দুধ আছে, গরুর দুধ। দুধ খাও, শক্তি হবে। আর আমি সবসময় কাঠবাদাম আমার ব্যাগেই রাখি, অভ্যাস। কাঠবাদাম খাও, ব্যাগে দেখো আছে। পূরবী ব্যাগ থেকে ফ্লাক্স বের করে দুধ খায়। ঢাকায় এসে একটা হোস্টেলে ভর্তি করিয়ে দেয় পূরবীকে। পূরবীকে রেখে নুরা সাদ চলে আসে। এখান থেকে নুরাকে উবরে তুলে দিয়ে বাড়ি ফিরবে সাদ। নুরাকে নিয়ে মেট্রো দোতলায় নিয়ে যায়। নুরা ধীরে ধীরে দোতলায় আসে। মেট্রন বলে, এই যে দেখছো 204 নাম্বার রুম, এই রুমেই তুমি থাকবে। দরজায় নক করতেই একটা মেয়ে দরজা খুলে দেয়। মেট্রন ভিতরে ঢুকে। পূরবীও পিছু পিছু ঢুকে। মাঝারি সাইজ একটা রুমে 4টা সিঙ্গেল খাট, 3টে খাটে বেডশিট বিছানো। রুমে 3জন মেয়েও আছে, সবাই শার্ট গেঞ্জি আর ঢোলা প্লাজো পরে আছে। একজন জানালার কাছে দাঁড়িয়ে স্মোকিং করছে। একজন বলে, আন্টি এইটা কে? তোমাদের নতুন রুমমেট, এখানেই থাকবে, সব নিয়ম শিখিয়ে দাও। আমি যাই। মেট্রন বেরিয়ে যেতেই 3জনই পূরবীর সামনে এসে দাঁড়ায়। সিগারেটের ধোঁয়া পূরবীর সহ্য হয় না, এজন্য নাকমুখ চেপে ধরে রাখে। মেয়েটি হেসে জিজ্ঞেস করে, কিরে, সিগারেট খাস না? নো প্রবলেম, শিখে যাবি। বাকি দুজন হেসে ওঠে। একজন বলে, কি গো নতুন রুমমেট, বিয়ে থেকে পালিয়ে আসছো? বলেই হাসতে থাকে। আর একজন কাছে এসে বলে, এইগুলো কি সোনা? দেখি দেখি। হাতের একটা আংটি খুলে নিয়ে নিজের আঙুলে দিয়ে উল্টো পাল্টে দেখে বলে, বাহ, দেখ কি সুন্দর লাগছে। এটা বরং আমি নিয়ে নিলাম, বুঝলে? এই তোরা কিছু নিবি? একজন গলায় হাড়ে হাত দেয়। পূরবী বুঝতে পারে একে একে তার সব চলে যাবে। এখানে থাকা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। পূরবী মেয়েটার আঙুল থেকে আংটিটা টান দিয়ে খুলে লাগেজ নিয়ে বেরিয়ে আসে। মেট্রনকে গিয়ে বলে, আমি হোস্টেলে থাকবো না, অ্যাডভান্সের 2000 টাকা ফিরিয়ে দেন। থাকবো না মানে? ফিরিয়ে দিন বললেই কি ফিরিয়ে দেওয়া যায়? আমি আপনার বেডে বসে অবধি দেখিনি, আমার টাকা ফিরিয়ে দিন। টাকা মহিলার হাতেই ছিল। কড়কড়া দুটো নোট পকেট থেকে বের করতে সাদ এখানে ভর্তি করিয়ে গেছে পূরবীকে। পূরবী খামচে দিয়ে টাকাটা নিয়ে বেরিয়ে আসে। বুড়ো মেট্রন পেছন থেকে চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু পূরবীর নাগাল পায় না।